ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। সমন্বয়ক নামটা বাংলাদেশে একাকার একটা অভিশপ্ত নাম হয়ে গেছে। ছাত্র রাজনীতি বন্ধ, এরকম যারা মিছিলের প্রথম সারিতে ছিল তারাই কিন্তু এখন সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব পাচ্ছে। তাহলে এই গুপ্ত রাজনীতির প্রয়োজন কি? অনেকে স্লোগান দিচ্ছে নৌকা, নৌকা নির্বাচনের সময় হলের মধ্যে এই ফুটেজ আছে, ভিডিও আপনারা সবাই জানেন। সে হচ্ছে নেতৃত্ব পাচ্ছে ওই সংগঠনের, এবং অনেক ছাত্রলীগের ভাগা ভাগা নেতা সে নেতৃত্ব পাচ্ছে। এগুলো যখন আসে তখন তো আমাদের দুই একটা কথা বলতেই হয়। নিজেদেরকে প্রভাব বিস্তার করার জন্য সকল পর্যায়ের কার্যক্রম করে, অ্যাটাকিং, কাউকে কোন শিক্ষার্থীকে মারা লাগলে মারে, কাটা লাগলে কাটে, তাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করা লাগে সেভাবে করে। এটা এটা ওপেন সিক্রেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। আর পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। জনাব বাসিত, আপনাকে আমার দেশ স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই একটু আগে আপনার একটা ভিডিও দেখলাম, সেটা দিয়েই শুরু করতে চাই যে 5 আগস্টের পর 6 তারিখের আপনার একটা ফেসবুক পোস্ট, যেখানে আপনি লিখেছেন যে 17 বছর পর স্বাধীন বাংলাদেশে মায়ের সাথে প্রথম সাক্ষাৎ। আসলে এই 5 আগস্ট চলে গেল, সামনে আবারও 5 আগস্ট আসছে। এই যে 5 আগস্টের মধ্যে যে অনুভূতি, আপনি ওই দিনের অনুভূতি দিয়ে যদি আমাদের বলতেন। আসলে আপনারা জানেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন আন্দোলনরত ছিলাম। বিভিন্ন কারার নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্যাতন আমাদের উপরে ছিল, এবং আমরা ঠিকমতো বাসায় থাকতে পারতাম না, ঠিকমতো বিশ্ববিদ্যালয় জীবনের একাডেমিক পড়াশোনা ঠিকমতো করতে পারতাম না। তো এইসব বিষয়গুলো আমাদের দীর্ঘদিন আমাদেরকে আন্দোলনের আরও বেশি বেগবান করার জন্য সহযোগিতা করতো। যতই আমাদের উপর নির্মম অত্যাচার আসতো ততই আমরা বেশি বেগবান হয়ে যেতাম। বিষয়টা এরকম ছিল ফ্যাসিস্টের সময়। তো 5 আগস্ট যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তারপরে আমি আমার মায়ের সাথে যখন সাক্ষাৎ করলাম, সেই অনুভূতি আসলে বর্ণনা করতে গেলে খুব ইমোশনাল হয়ে পড়ি। কারণ দীর্ঘ সময় আমার কারণে আমরা সবাই নির্যাতিত। আমার পরিবারের অনেক সদস্যরাও বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছিল, গ্রেপ্তার করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। এরকম ঘটনা অনেকবার ঘটেছে। তার পরবর্তী সময় 5 আগস্টের পর 6 আগস্ট শুরু হলো আমাদের জীবনের নতুন পথ চলা। আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বসবাস শুরু করেছিলাম। আর সেই 5 আগস্ট থেকে যদি বর্তমান 5 আগস্টের আপনি অভিজ্ঞতা বলুন, তাহলে সেই অভিজ্ঞতা আসলে কিছু জায়গায় আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আন্দোলন করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়তাম, তখন কিন্তু আমাদেরকে আশা দেখানোর কেউ ছিল না, পরিবার বা দল ছাড়া কেউ ছিল না। আর যখন একটা নতুন বাংলাদেশ আমরা ফ্যাসিস্ট মুক্ত গড়েছিলাম, এখন দেখতেছি যে অনেক মানুষ মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্টেক ভাগাভাগি করছে। যারা প্রকৃত নির্যাতনের শিকার, যারা দীর্ঘ সময়, দেখুন আপনাকে যদি এখন একজন গুলি করে মেরে ফেলে, সেই রকম একটা মারা যাওয়ার পরে মরেই তো গেছেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা ছটফট করা মানুষ, তার প্রতিদিনই সে কষ্ট পাচ্ছে। একটা মৃত্যু হচ্ছে না কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছে। এই যে অভিজ্ঞতা আর একটা ইনস্ট্যান্ট মারা যাওয়ার অভিজ্ঞতা কিন্তু একটু ডিফারেন্ট। তো কষ্ট দিয়ে আপনি এই যে কষ্ট করেছে এদেরকে মানুষ ভুলে যেতে বসেছে, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কিন্তু যে শহীদরা হয়েছে তাদেরকেও কিন্তু আমরা বর্তমান সময়ে ভুলে যেতে বসেছি। এখন আমরা স্টেক নিয়ে ব্যস্ত, এখন আমরা আগামী দিনে নিজেদেরকে নতুন বন্দোবস্ত নিয়ে ব্যস্ত। এটা শুধু রাজনৈতিক দলগুলোর মাঝে কেমন যেন ঐক্যের ফাটলও দেখতে পাচ্ছি। যেরকম আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সবাই, আপনি জানেন, ফ্যাসিবাদ বিরুদ্ধে একটা ছাত্র কনভেনশন হয়েছিল 2023 সালের 12ই অক্টোবর। ওই ছাত্র কনভেনশনের পর থেকে একটা নির্দিষ্ট দল ছাড়া, ছাত্র সংগঠন ছাড়া সকল ছাত্র সংগঠন মিলে আমরা কিন্তু তখন ফ্যাসিস্টের সাথে যারা দোষর ছিল তারা ছাড়া, আর বর্তমান একটা নির্দিষ্ট দল ছাড়া আর সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র কনভেনশন ঘটেছিল আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, এবং আমরা আন্দোলনও করেছিলাম সেখানে। তো এই জায়গাগুলো আসলে তখন আমাদের সকলের যে একটা ঐক্য, আন্তরিকতা, একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট, রাজনীতি আমরা যারা করি, যারা মানুষের জন্য করি, মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখেই করি, সেই জিনিসটা ডে বাই ডে হারিয়ে যাচ্ছে। এবং কেন এমনটা হচ্ছে? আমরা দেখছি যে আপনি যেটি বললেন যে স্টেক নিয়ে, এই যে জুলাই বিপ্লবের যে ভূমিকা নিয়ে যে এটা চলছে, আসলে এটি হঠাৎ করেই কেন সৃষ্টি হলো? আমরা জুলাইয়ের আগে পর্যন্ত দেখেছি যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার আগ পর্যন্ত দেখেছি যে আপনাদের মধ্যে যে ঐক্য, পরিচয়ে হয়তো ছাত্র সংগঠন নিজেদের পরিচয়ে আন্দোলনে নামেননি, সেখানে যার অবস্থান থেকে নেমেছিলেন, কিন্তু তখনও এই নিয়ে কথা হয়নি। কিন্তু যখন আন্দোলন সফল হলো তারপর কেন এই বিভক্তি?
দেখুন, আমরা তো ছাত্রদল আন্দোলনরতই ছিলাম। আমাদের আন্দোলনের অভিজ্ঞতা ছিল যথেষ্ট এবং বিভিন্ন জায়গায় আমরা ভাগ ভাগ হয়ে কিন্তু আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে কিন্তু দায়িত্ব পালন করেছি। সেই জায়গায় আপনি জানেন যে আমাদের এই ৫ই আগস্টের পরে আমরা অনেক ছাত্র সংগঠনকে দেখছি। আমরা অনেক নতুন দলকেও দেখছি। যারা রাজনীতির যেই একটা সৌন্দর্য, রাজনীতির যে ভাষাগত একটা শিষ্টাচার, সেগুলো ভুলতে বসেছি। এখন যে আপনি যে কথাটা আমাকে বলেছেন, যে কেন আমরা? ওই সময় আমরা কিন্তু ১৬ই জুলাইয়ের পরে ছাত্রদল কিন্তু সম্মুখে ১৬ই জুলাই কিন্তু আমাদের ছাত্রদলের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো এবং ছাত্রদল হিসেবে আমরা কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছি। সেদিন আমরা একদম আন্দোলনে এক দফার দাবিতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যে এক দফার দাবিতে আমরা লড়াই করা শুরু করে দিয়েছি এবং এক দফাটা কবে ঘোষণা হয়েছিল? ২০২৩ সালের ২৮ জুলাই একটা বড় সমাবেশের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক দফা ঘোষণা করেছে। তো আমাদের তো টার্গেট ওইটা, আমাদের মিশন কিন্তু ওটা। এখন অনেকগুলো মিশন হবে। এই মিশনে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধীদের ব্যানারে ছাত্ররা আন্দোলন শুরু করেছে। আমরা আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন, আমরা ছাত্রদল সব জায়গায় আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যারা আমাদের ছাত্রদল করে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আন্দোলনের সাথে একদম খুব কঠিনভাবে জড়িত থাকবে এবং একটা সময় একটা স্লোগান আসছিল যে এই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমাদের কাছে আবার ওরা এসেছে যে ভাই আমরা তো এই জায়গাটা তো স্লোগান, আমরা ওই সময় মুখ বন্ধ রাখবা, কিন্তু আন্দোলনকে বেগবান করতে হবে। একটা ডেমনস্ট্রেশন যদি ক্রিয়েট করা যায় বাংলাদেশে, তাহলে ফ্যাসিস্ট কিন্তু নড়ে চড়ে বসবে। সেই যে ফ্যাসিস্ট যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটা যদি এই স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করার সুযোগ সে কীভাবে পাচ্ছে? জনগণ স্তব্ধ হয়ে আছে, শুধু একটা রাজনৈতিক দল, কয়েকটা রাজনৈতিক দল মিলে যুগপৎ আন্দোলনের মাধ্যমে তার বিরুদ্ধে কথা বলছে, আর সবাই কিন্তু সোচ্চার হচ্ছে না। জনতাকে ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলন সৃষ্টি করতে হবে। আর এই গণ আন্দোলন সৃষ্টি করতে গেলে তোমার আমার সকলের এরকম স্লোগান মাস্টার লাগবে, যারা স্লোগান দিয়ে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে, যারা সাহস জুগিয়ে এবং যারা রসদ জুগিয়ে আন্দোলনটাকে বেগবান করার লক্ষ্যে। এই কাজগুলো তোমাদের ওখানে থেকেই করতে হবে। এই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে কিন্তু আমরা কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছিল জুলাইয়ের প্রথম থেকেই, আন্দোলন শুরুর প্রথম থেকে। ১৬ তারিখে তো আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই মাঠে নেমেছি। তো সেই ক্ষেত্রে ছাত্রদল বা অন্যান্য ছাত্র সংগঠনের ৫ই আগস্ট পরবর্তী যে একটা মতের অনৈক্য তৈরি হয়েছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং গায়ে পড়ে যারা বিভিন্ন ইস্যু তৈরি করে, বিভিন্ন বট বাহিনীর সৃষ্টি হয়ে এক দল আরেক দলকে কাদা ছোড়াছুড়ি করছে, এটা আগামী যে সুন্দর সমৃদ্ধ এবং আমাদের যেই গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষার যে প্রচেষ্টা আমাদের, সেটা হয়তোবা নস্যাৎ হওয়ার একটা পরিকল্পনা থাকতে পারে অন্যান্য ফোর্স থেকে, অন্যান্য জায়গা থেকে। এই ধরনের কাজগুলোর কারণে হয়তোবা আমাদের এবং ক্ষমতার লোভ, এখন আমাদের মাঝে ক্ষমতায় আসার যে একটা লোভ ঢুকে গেছে, রাষ্ট্র এই যে ক্ষমতা। ক্রেডিট ভাগাভাগির কথা, এই ক্ষেত্রে ছাত্রদল বা বিএনপি সংশ্লিষ্ট যারা আছে যে অঙ্গ সংগঠনগুলো, তাদের দোষ দেখেন কিনা? যে আমরা দেখেছি যে শহীদের সংখ্যা নিয়ে, অর্থাৎ ছাত্রদলের কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, এইগুলো নিয়ে ছাত্রদলের বিভিন্ন নেতা বা বিএনপি নেতাদের যে সংখ্যার পার্থক্য আমরা দেখেছি। তারপর ছাত্রদল সভাপতিও এর আগে একটি বক্তব্য দিয়েছিলেন, যেখানে উনি যাত্রাবাড়ির কথা বলেছিলেন যে সেখানে কোনো গণমাধ্যম ছিল না, বা এই কথাগুলো নিয়ে বেশ বিতর্কেরও সৃষ্টি হয়েছে। আসলে এক্ষেত্রে ছাত্রদলেরও দায় দেখেন কিনা? দেখুন, বাংলাদেশে যেই সালগুলো অমর হয়ে আছে, তার মধ্যে ১৯৭১ সাল, ১৯৯০, ২৪, এই ৭১, ৯০, ২৪-এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বা যখন প্রতিষ্ঠা হওয়ার আগ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অংশগ্রহণ এবং সম্পর্ক অবিচ্ছেদ্য। সো বিএনপি কখনো ক্রেডিট নিয়ে ভাগাভাগি করেনি। ৭১ নিয়েও কিন্তু এরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ৯০-এ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে নেতৃত্ব দিয়েছেন মাঠে থেকে, এবং ২৪-এ আপনারা দেখেছেন যে অনেক কিছু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি করেছেন, এটা আপনারা জানেন। এবং আপনারা দেখেছেন বিভিন্ন মিটিং হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আন্দোলনটাকে এক্সপেডিয়েট করার জন্য উনি কিন্তু এরকম অনেক অডিও কিন্তু বেশি এসেছে। কিন্তু আমরা কিন্তু এই যে ক্রেডিট, এই যে চেতনা নিয়ে নিজেদের কাছে নিজেদের পক্ষ করে বিক্রি করা, এই কাজগুলো কিন্তু আমরা করছি না। আপনি যে আমাকে প্রশ্ন করেছেন শহীদদের সংখ্যা নিয়ে একটা তারতম্য, শুনুন, ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন এবং এই ১৪২ জন শহীদের কিন্তু নাম লিস্টেড করে একটা বুকলেট আমরা পাবলিশ করেছি, যেখানে তাদের বিস্তারিত দেওয়া আছে।
বিএনপির যে 400-র উপরে সকল অঙ্গ সংগঠন মিলিয়ে টোটাল বিএনপি যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু আমাদের কাজ চলমান এবং এই শহীদদের লিস্ট কিন্তু হয়ে গেছে। তো ছাত্রদল এই শহীদদের লিস্ট নিয়েও কিন্তু কোনো ধরনের মানে কথা মানে কেউ বলার নাই যে এখানে কোনো মিথ্যার আশ্রয় আছে। 142 জনের যথেষ্ট পরিচয় দিয়ে কিন্তু ওই বুকলেটটা আমরা প্রকাশ করেছি ছাত্রদল। এটা আপনারা যদি চান আমরা আপনাদেরকে প্রদর্শন করতে পারবো। তবে অলরেডি আমরা আমাদের সব এর মধ্যে আমরা একটা বিষয় দেখেছিলাম যে ওই লক্ষ্মীপুরের একটি ঘটনা যেখানে একজন এক সংবর্ধনায় শহীদউদ্দিন চৌধুরী এনি এক শহীদ পরিবারের দুইটিকে দাওয়াত করেছিলেন। তার মধ্যে এক শহীদ পরিবারের এক শহীদের ভাই তিনি পরবর্তীতে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে আসলে তার ভাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আসলে এই বিষয়গুলো হ্যাঁ দেখুন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শুরু করি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, তখন কিন্তু আমি আমার যে পরিবারের যে সদস্য, আমার বাবা রাজনীতি পছন্দ করে তা বাবা জানতো, আমার ভাইয়া বড় ভাইয়া জানতো না, আমার আম্মুকেও সবসময় বলতাম না যে আমি রাজনীতিটা করি। এরকম কিন্তু একটা ছেলে, অসংখ্য নেতাকর্মী আছে যারা ছাত্রদল করতো বা অন্যান্য অঙ্গ সংগঠন করতো ফ্যাসিবাদ বিরোধী, তারা ফেসবুকে পোস্ট দিতে পারতো না, তারা তাদের পরিবারকে জানাতে পারতো না ভয়ে। এখন একটা ছেলে 3 বছর 4 বছর ছাত্রদল করেছে বা ছাত্র সংগঠন করেছে ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সে তার পরিবারকে জানায় নাই। এখন তার পরিবার যদি, সে শহীদ হওয়ার আগে তো বলে যায় না যে আমি দল করি নাই, এখন সে শহীদ হয়েছে, চলুন না আল্লাহ আমাদের যদি এই ক্ষমতা থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিত, তাহলে আমরা ওই শহীদকে কোশ্চেন করতে পারতাম, বাবা ভাই, ভাই তোমরা কি ছাত্রদল বা কোনো রাজনৈতিক সংগঠন করেছো কিনা। একটা পরিবারের একটা শহীদ হয়ে যাওয়ার পরে সেই পরিবারের স্ট্যাটাসকে আমরা কিন্তু বেস করতে পারি না, কারণ ফ্যাসিস্টের সময় কিন্তু অনেকেই কিন্তু পরিবারের কাছে ভয়, কারণ যে ছাত্রদল করে, যে অন্যান্য ছাত্র ফ্যাসিস্ট দলের বিরুদ্ধে ছাত্র সংগঠন করে, তাদের কিন্তু গুলি করে মেরে ফেলে। তাহলে কোনো সন্তান চাইবে না তার বাবা মা এই দুশ্চিন্তায়, উদ্বিগ্নতায় দিনানিপাত করুক যে তারা রাজনীতি করছে, তাই তাদের পরিবার অসুবিধাতে আছে বা অশান্তিতে আছে। তারা কখনো কোনো ছাত্র সংগঠনের সেই শহীদ কি কোন দল করতো সেই তো তার পরিবারকে শেয়ার করেনি, ফ্যাসিস্টের সময় শেয়ার করার সুযোগও নাই। এখন আমাদের এই সুযোগও নাই যে আমরা ওই শহীদকে কোশ্চেন করবো আপনি ছাত্রদল করতেন নাকি অন্য সংগঠন করতেন। সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় খুব বেশি মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত হচ্ছে, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে। আপনারা যেহেতু এই একটি প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত হয়েই সব ছাত্র সংগঠন জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, জুলাই অভ্যুত্থানে, তো সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ ইদানিং পাওয়া যাচ্ছে। গত শনিবারে যেটি হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সমন্বয়ক তারা চাঁদা নিতে গিয়েছিল, সেখানে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আসলে এই প্ল্যাটফর্মটা এখনও দেখা যাচ্ছে সারা দেশের কমিটি বাদ দিয়ে একটি সেন্ট্রাল কমিটি রাখা হয়েছে, এটার প্রয়োজনীয়তা অনুভব করেন কিনা এখন? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা একটা ব্যানার ছিল, যেই ব্যানারে আমরা যদি রাজনৈতিক পরিচয় দিয়ে, তখন ছাত্র দলের পরিচয় দিয়ে যদি মিছিল করতাম বা আন্দোলন করতাম, এই একটা ডেমনস্ট্রেশনও কিন্তু সাকসেস হতো না, এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটতো না। তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে আমরা সবাই মনে করেছি এটা আমাদের জন্য নিরাপদ, সরকার বিরোধী আন্দোলন করার জন্য, তখনকার সময়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করার জন্য, এবং সবাই মিলে ওই কাজটা করেছি। কিন্তু 5 আগস্ট ঘটার পরে 6 আগস্ট থেকে কিন্তু যে যার, যেমন ছাত্রদলের ব্যানার নিয়ে চলে গেছে, তারপরে হচ্ছে অন্যান্য অঙ্গ সংগঠন তাদের ব্যানার নিয়ে চলে গেছে, যে যার সংগঠনে তাদের ব্যানারে চলে গেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোকজন যারা ওই সময় মুখপাত্র হিসেবে কাজ করেছে, তারা কিন্তু পরবর্তী বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা ধরে রেখেছে, বিভিন্ন জায়গায় সমন্বয় করেছে। আপনারা জানেন সমন্বয়ক নাম দিয়ে, সমন্বয়ক নামটা বাংলাদেশে একটা অভিশপ্ত নাম হয়ে গেছে। ট্রাস্ট মি, আমি যদি কোনো কাজ করি, আমি কখনো এখন বলতে লজ্জা লাগে যে আমি এটা সমন্বয়ক হিসেবে কাজ করছি, এটা সমন্বয়কারী আমি, এই কথাটা এখন একটা ওয়ান টাইপস অফ গালি হয়ে গেছে, যে সমন্বয়ক শব্দটা এই পর্যায়ে চলে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে যারা পলিটিক্যাল আইডিওলজিতে ছিল না 5 আগস্টের আগে, যারা কখনো রাজনীতি করে নাই, যারা কখনো রাজনৈতিক চিন্তা চেতনা সাধারণ মানুষের সাথে কথা বলে নাই, তারা এই ব্যানারটাকে কাজে লাগিয়ে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের দখলদারিত্ব করে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আর এই কারণেই বৈষম্য বিরোধী ব্যানারটাকে গত পরশুদিন যেটা সারা বাংলাদেশের স্থগিত করে দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্র রেখেছে। আমাদের কথা হচ্ছে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা ছিল, এই প্ল্যাটফর্ম থেকে যারা নেতৃত্ব দিয়েছে, তারা তো একটা দল করেছে এনসিপি, এবং
তাদের দুইজন এখন বর্তমান ইতে আছে, সরকারে আছে, তাহলে বৈষম্য বিরোধী ব্যানার প্রয়োজন তাদের একটি আছে ছাত্র বলে আমি বিশ্বাস সংগঠনও করি আছে, না। গণতান্ত্রিক হ্যাঁ, ছাত্র তাদের সংসদ। যা বাকসাস, যেটা যদিও তারা অনেক সময় দাবি করে বাকসাস তাদের কোনো ধরনের ওটা আদর্শিক সম্পর্ক আছে, কিন্তু তাদের সমাবেশে কিন্তু বাকসাসের ব্যানার সহ আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউতে উপস্থিত। তো এইগুলো রাজনীতির ভাষা হতে পারে যে আদর্শিক সম্পর্ক বা এটা, কিন্তু আলটিমেট তাদের বাকসাস তাদের সংগঠন, সেটা আমি যাচ্ছি না। কিন্তু বৈষম্য বিরোধী ব্যানারটা এখন প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। কারণ এই বৈষম্য বিরোধী আপনি আপনি চিন্তা করেন, ফ্যাসিস্টরা শেখ মুজিবুর রহমানকে এমনভাবে উঠিয়েছে, আর 5ই আগস্টের পরে সাধারণ মানুষ শেখ মুজিবকে কি করেছে, ঠিক এই বৈষম্য বিরোধী ব্যানারটাকে নিয়ে এমনভাবে নাড়াচাড়া করে এমন মানে কি বলবো, আমার বিভিন্ন সময় আমি ভাবতে অবাক লাগে যে বৈষম্য বিরোধী ব্যানার একটা সবার ব্যানার ছিল। এটা নিয়ে কি আপনার রাজনীতি করা, এটাকে দিয়ে চাঁদাবাজি করার কোনো প্রয়োজনই ছিল না। এই বিষয়গুলো এরকমই হচ্ছে যে আপনি অতিরঞ্জিত করতে পারেন না, কোনো বিষয় নিয়ে অতিরঞ্জিত করা যাবে না। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে 5 আগস্টের পর যে নতুন রাজনীতির একটা ধারা প্রত্যাশা ছিল ক্যাম্পাসগুলোতে বিশেষ করে, সেটি আমরা দেখছি যে দীর্ঘদিনের বিএনপির দীর্ঘদিনের জোট সঙ্গে জামায়াত ইসলামী ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের সঙ্গে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলকে মুখোমুখি অবস্থানে দেখছি। আসলে এটি নতুন বাংলাদেশেও কেন এমনটা হচ্ছে? দেখুন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন উপায়ে ভিন্ন ভিন্ন মাত্রায় আমরা কিন্তু নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনো মেরে আমাদেরকে পুলিশে দেওয়া হয়েছে, কখনো আমাদেরকে শারীরিক নির্যাতন করে পরীক্ষা যেন দিতে না পারি এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদেরকে আটকিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা, আমাদেরকে মুক্তিপণ দাবি করেছে। এরকম অসংখ্য ভিন্ন উপায়ে আমরা নির্যাতনের শিকার হয়েছি এবং আমরা ওপেন রাজনীতি করেছি। আর আপনি যে সংগঠনটার কথা বলেছেন, সেই সংগঠনটা আপনি দেখবেন কিন্তু 5ই আগস্টের পরে তারা কিন্তু সব জায়গায় কিন্তু কমিটিও দেয়নি, তাদের কিন্তু কোনো পাবলিশড কমিটিও নাই। কেন নাই আমরা জানি না। আমরা জানি যে গোয়েন্দা সংস্থার বিষয়টা, লিস্টগুলো পাবলিশড হয় না বা মিডিয়ার কাছে যায় না। এখন আমরা দেখছি যে একটা রাজনৈতিক সংগঠনের কিন্তু কমিটির লিস্টগুলো কিন্তু কোথাও যাচ্ছে না। তো আমরা দেখছি যে অনেকে স্লোগান দিচ্ছে নৌকা নৌকা নির্বাচনের সময় হলের মধ্যে, এই ফুটেজ আছে, ভিডিও আপনারা সবাই জানেন। সেই হচ্ছে নেতৃত্ব পাচ্ছে ওই সংগঠনের, এবং অনেক ছাত্রলীগের ভাগা ভাগা নেতা সে নেতৃত্ব পাচ্ছে। এগুলো যখন আসে তখন তো আমাদের দুই একটা কথা বলতেই হয়, কারণ আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি। এবং আপনি ক্যাম্পাসগুলোর অবস্থান আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্টের পর থেকে ক্যাম্পাসে সকল ধরনের শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব, শিক্ষার পরিবেশ মানোন্নয়ন ঘটানোর লক্ষ্যে কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেগুলোর মধ্যে যদি আপনি দেখেন, উল্লেখযোগ্য অনেকগুলো প্রতিযোগিতা যেগুলো আগে কোনো ছাত্র সংগঠন করেনি, হামনাথ প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তারপরে হচ্ছে ক্লিনিং, তারপরে হচ্ছে ডাস্টবিন বিতরণ, তারপরে হচ্ছে ক্যাম্পাসে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, অসচ্ছল শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা, এবং বিভিন্ন উপায়ে শিক্ষার্থীদেরকে মানে আপনার উৎসাহিত করা যে তার বিশ্ববিদ্যালয়ে তার একটা নিশ্চিত অধিকারকে নিশ্চিত, যে সে তার একটা অধিকার আছে, এই অধিকার আদায় নিশ্চিত করা। এই কাজগুলো কিন্তু ছাত্রদল নিরলসভাবে করে যাচ্ছে। সেই জায়গায় আমরা ভিন্ন ভিন্ন সময় আমাদের যেই একটা সময় 5ই আগস্ট আগে যে সংগঠন আমাদের ছাত্র শিবির, তারা একরকম এক পর্যায়ে ছিল। এখন বর্তমানে 5ই আগস্টের পরে তারা কিন্তু আমাদেরকে নিয়ে সব সময় কোনো না কোনো অজুহাতে তারা কিন্তু বিভিন্ন উপায়ে মব সৃষ্টি করার চেষ্টা করে। আপনি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরে কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ, এরকম যারা মিছিলের প্রথম সারিতে ছিল তারাই কিন্তু এখন সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব পাচ্ছে। তাহলে এই গুপ্ত রাজনীতির প্রয়োজন কি? রাজনীতি আমরা প্রকাশ্যে করি, রাজনীতি তো জনগণের জন্য। আমরা তো গোয়েন্দা সংস্থা না, আমরা একটা রাজনৈতিক ছাত্র সংগঠন। আমরা গোয়েন্দা সংস্থা না যে আমরা গোয়েন্দাগিরি করে রাজনীতি করব। আমাদেরকে ওপেন রাজনীতি করতে হবে। এই বিষয়গুলোর এসব কারণেই আমাদের সাথে ওনাদের সাথে সম্পর্ক আস্তে আস্তে আমি জানি না কোন লেভেলে গিয়ে পৌঁছাবে। আমরা চাই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলের সহ অবস্থান। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি ক্যাম্পাসে মুক্ত গণতান্ত্রিক চর্চার জন্য সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি করেছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বললাম।
সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখছি যে রাজনীতিতে নতুন কিছু পুরাতন স্লোগান নতুনভাবে আবির্ভূত হচ্ছে, যেটি গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে একই রোডের দুধার দিয়ে দুটি ছাত্র সংগঠনের মিছিল, একদিকে ছাত্রদল অন্যদিকে শিবির, কিন্তু আসলে স্লোগানগুলোতে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে মানে যে রাজনীতির যে ভব্যতা সেটি থাকছে না। আসলে এটি কেন এমন হচ্ছে আপনি আমি কি মনে আপনাকে করেন? শুরুতেই বলেছিলাম যে 5ই আগস্টের পরে যারা রাজনৈতিক মূল্যবোধ এবং রাজনীতির উদ্দেশ্য বুঝতো না, তারাই যখন 5ই আগস্টের পরে রাজনীতিতে চলে এসেছে, তারাই কিন্তু এই ধরনের শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা এবং বাংলাদেশের সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দদের বিরুদ্ধে বিনা উস্কানিতে কথাবার্তা বলা, তাদেরকে অসম্মান জানানো, এই দলগুলোই কিন্তু সৃষ্টি করেছে। এবং আপনি যে স্লোগানের বিষয়টা এনেছেন, এই স্লোগানের বিষয়টা আপনারা কিন্তু জানেন, একটা আমাদের যে মিটফোর্ড ট্র্যাজেডিটা হয়েছে, এই যে এই ঘটনাটাকে অন্য খাতে প্রবাহিত করার লক্ষ্যে যেই ধরনের কূটকৌশল গ্রহণ করা হয়েছিল, সেই কূটকৌশল তো মানুষের সামনে, সাধারণ জনগণের সামনে প্রকাশিত হয়েছে যে আসলে ঘটনা কী ছিল, আসলে অন্যরা কীভাবে ডাইভার্ট করতে চেয়েছিল। সো এই ধরনের বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি, সেখানে কী করেছে, ওই দিন থেকে যারা এই অপকৌশল করার চেষ্টা করেছে যে একটা দলকে তাদের জনপ্রিয়তা হ্রাস করানোর লক্ষ্যে এরকম অপকৌশল গ্রহণ করেছে, আলটিমেটলি তারাই কিন্তু জনপ্রিয়তা হারিয়েছে এবং আলটিমেটলি তারাই কিন্তু তাদের অবস্থান হারিয়েছে, কারণ তারা এটা ব্যর্থ হয়েছে। তারা কি করেছে, মব সৃষ্টির মাধ্যমে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন একটা, সেই ছাত্র সংগঠনের পরবর্তীতে নেতৃত্ব পেয়েছে যারা মব সৃষ্টির মাধ্যমে বিভিন্নভাবে আবোল তাবোল স্লোগান দিয়েছে। আপনি যেটা বলেছেন, স্লোগানের ভাষা এতটাই নষ্ট হয়ে গেছে, ওই স্লোগানগুলো দিয়েছে। সেই স্লোগানের প্রেক্ষিতে পরবর্তীতে সাধারণ মানুষ, আমরা তো অনুসরণীয় মানুষ মানেই তো, আমি ছোটকাল থেকে আমার বাবাকে অনুকরণ করেছি, অনুসরণ করেছি আমি আমার, কিন্তু সেই জায়গায় যে সংযম করতে পারবে সেটাই প্রকৃত রাজনীতিবিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সংযমের মধ্যে আছে, কোনো উস্কানিতে পা দিচ্ছে না। যত ধরনের বিনা উস্কানিতে মিথ্যাভাবে অপবাদ দিয়ে অপপ্রচার করে ছাত্রদলকে বিভিন্নভাবে মানে হ্যায় প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন উস্কানি দেয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু তাদের সর্বোচ্চ ধৈর্য নিয়ে এবং সংযম নিয়ে রাজনীতি করে যাচ্ছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশে যেমন আমরা কোনোদিন চেতনা বিক্রি করি না, কোনো কিছুর চেতনা বিক্রি করি না, 71 চেতনা আমরা বিক্রি করি না, 90 চেতনা আমরা বিক্রি করি না, 24 চেতনা আমরা বিক্রি করি না, আমরা শুধু রাজনৈতিক ধারায় আছি। আর এই রাজনৈতিক ধারাকে সচেষ্ট রাখার জন্য সারা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। 5 আগস্টের পর মানুষের যেমন প্রত্যাশা ছিল একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, সেই সাথে আরেকটি প্রত্যাশা ছিল যে সারা দেশের ক্যাম্পাসগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হবে। আমরা দেখেছি যে বিএনপি একদিকে যেমন নির্বাচনের জন্য চাপ দিচ্ছিল, বিএনপি ছাত্র সংগঠন, ছাত্র দল বলছিল বিভিন্ন ক্যাম্পাসে যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো পিছানোর জন্য, এবং এই বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ছাত্রদল চায় না যে নির্বাচন এই মুহূর্তে হোক। আসলে কি এই ছাত্রদল তাদের অবস্থান নিয়ে কি আসলে গোলকধাঁধার মধ্যে আছে কিনা, আপনি কি মনে করেন? আচ্ছা, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য ছাত্রদল কি চাইলেই ছাত্র সংসদ নির্বাচন দিতে পারবে? ছাত্রদলের কি কোনো অথরিটি আছে যে তারা চাইলে নির্বাচন দিবে, তারা চাইলে নির্বাচন বন্ধ করবে? ইটস আপ টু ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন। ইউনিভার্সিটি চিন্তা করবে তারা ছাত্র সংসদ নির্বাচন দিবে কি দিবে না। তবু আপনি যেটা কথাটা বলেছেন সেই প্রেক্ষিতে বলি, যেমন আপনি হচ্ছে রোড ম্যাপ ঘোষণা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি আপনাকে বলি, এই দুই জায়গায় কিন্তু ছাত্রদল তাদের নিজস্ব উদ্যোগে কিন্তু সংস্কার প্রস্তাবনা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কিন্তু 27টা সংস্কার প্রস্তাবনা দিয়েছে। তো ছাত্রদল যদি মানে ছাত্র সংসদ নির্বাচন না চাইতো এবং অন্যান্য সংগঠন, ছাত্র সংগঠন ছাত্রদলকে যেভাবে ব্লেমর্তি করার চেষ্টা করছে, তাহলে তারা কি সংস্কার প্রস্তাব দিত? বাংলাদেশে আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক, এবং যেখানে ফ্যাসিস্টের দোসর সংগঠন, যেমন ফ্যাসিস্টের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, সেখানে যেন কোনো পুনর্বাসন না ঘটে, সেখানে যেন তারা ওই ভোট কার্যক্রমে কোনো ধরনের প্রভাব না ফেলতে পারে, সেভাবে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেখে ছাত্রদল এটাই চাচ্ছে। ছাত্রদল কোনো সংস্কার প্রস্তাব দেওয়া মানে নির্বাচন বন্ধ করা না। এটা আমরা পজিটিভলি চিন্তা করি, আমরা পজিটিভ ওয়েতে আসি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই ধরনের সংস্কারগুলো করে ছাত্র সংসদ নির্বাচন দিক না। আমরা তো চাচ্ছি, আমাদের তো ছাত্র দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মী প্রতিটি বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আছে ছাত্র সংসদ নির্বাচন করার মতো যোগ্য, অত্যন্ত যোগ্য, এবং আমরা ওই জায়গায় প্রতিযোগিতা করতে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। সুতরাং এই ধরনের মিথ্যাচার যারা করছে যে ছাত্রদল চাচ্ছে না, সেটা আমি মনে করব যেটা আসলে রাজনৈতিক মানে অকৃত্রিম কালচার।
5 আগস্ট পরবর্তী কোন কোন বিষয়গুলোর কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে বেছে নেবে মনে করেন ছাত্র সংসদে? আসলে 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা কিন্তু একটানা 36টা টিম ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির 31 দফা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছিলেন 2023 সালের 12ই জুলাই। তো আমরা কিন্তু সেই জায়গাটার মধ্যে আমরা এটা প্রচারণা করেছিলাম এবং পরবর্তীতে এবং আমাদের আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের চোখে কেমন বাংলাদেশ দেখতে চায় এরকম আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু মতবিনিময় করেছিলাম এবং ওই সাধারণ শিক্ষার্থীদের ওই মতবিনিময়ের সময় আমরা যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পেয়েছি সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এনে আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর রিপোর্ট আকারে পেশ করেছি এবং এরপর উনি আমাদেরকে সেখানে আমাদের এই কার্যক্রম পরিচালনার জন্য কমিটি গঠনের লক্ষ্যে কাজ করতে বলেছেন। আমরা সেই কাজ পরিচালিত করছি। এবং কেন সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল করবে? সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল করবে এই কারণে যে ছাত্রদল তাদেরকে কোনো ধরনের মিথ্যা আশ্বাস দেয় না, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত না। ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে, ছাত্রদল কোনো ধরনের ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলে তাদের বুকে টেনে নেয় না। যারা ছাত্রদলকে ভালোবাসবে, যারা রাজনীতি করবে, যারা রাজনীতিকে ভালোবাসবে, ছাত্রদলের যেই মৌলিক জায়গাগুলো আপনি শিক্ষা, ঐক্য, প্রগতি, আমরা এই কাজ জায়গা এই নীতিগুলো নিয়ে আমরা কাজ করি এবং আমরা যেটা 5 আগস্টের পরে সুযোগ পেয়েছি যেটা কখনো কোনো বিশ্ববিদ্যালয় কোনো ক্যাম্পাসে হয়নি, সেই ধরনের ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কাজগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীর মাঝে উপস্থাপন করছি এবং সাধারণ শিক্ষার্থীরা গত 17 বছরে ছাত্রদলের অনেক নেতাকর্মী কিন্তু মানে নির্যাতনের শিকার হয়ে রাজনীতি করতে ভয় পেত। সেই জায়গাটার মধ্যে কিন্তু এখন রাজনৈতিক মুক্ত গণতান্ত্রিক চর্চা হওয়ার কারণে, রাজনীতি উন্মুক্ত হওয়ার কারণে কিন্তু ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী বাড়ছে এবং যারা সবসময় প্রকাশ্যে রাজনীতিকে ভালোবাসে এবং আমাদের ছাত্রদলের বিভিন্ন উপায়ে আমরা যে কার্যক্রমগুলো করছি এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ হচ্ছে। আমরা আমি আপনাকে একটু আগে বলেছি এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে, এই কারণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে বেছে নেবে। আরেকটা বিষয়, আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে রাজশাহী ইউনিভার্সিটি যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া নির্বাচন হয়েছে, সেখানে জামায়াত ইসলামের এক সিনিয়র নেতা রফিকুল ইসলাম খান উনি ওখানে সভাপতি পদে জিতেছেন এবং তাছাড়াও আরও কয়েকজন জিতেছেন। সেখানে বিএনপির কাউকে এভাবে সরাসরি দেখা যায়নি। আসলে এটিকে তাদের যারা সোশ্যাল মিডিয়ায় তারা একরকম হাইপ তৈরি হচ্ছে যে রুয়া নির্বাচনের এই ফলাফলটি কি রাকসু বা ডাকসুতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা, আপনি কি মনে করেন? না, প্রশ্নই আসে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই জানেন এই দুইটা বিশ্ববিদ্যালয় ফ্রম দ্য বিগিনিংয়ে যে সংগঠনটার কথা আপনি আমার সাথে বারবার কম্প্যারিজন করে নিয়ে আসতেছেন, ইসলামী ছাত্র শিবিরের সবসময় ওখানে মানে নিজেদেরকে প্রভাব বিস্তার করার জন্য সকল পর্যায়ের কার্যক্রম করে, অ্যাটাকিং, কাউকে কোন শিক্ষার্থীকে মারা লাগলে মারে, কাটা লাগলে কাটে, তাদেরকে যেভাবে ইনফ্লুয়েন্স করা লাগে সেভাবে করে। এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে এই দুইটা বিশ্ববিদ্যালয় এই প্রেক্ষাপটটা আছে। এই রুয়েল নির্বাচনের রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের যে নির্বাচন, এটাতে জিতে ডাকসু বা জাকসু বা জকসু বা যেই ছাত্র সংসদ হবে এখানে প্রভাব ফেলে হলে আমি এটা মনে করছি না এবং আমি বিশ্বাসও করতে চাচ্ছি না এই বিষয়টা। আরেকটা বিষয় থাকে যে 5 আগস্টের পর বেশ কিছু বিষয় নিয়ে আমার দেশেও রিপোর্ট হয়েছিল যে তৃণমূল নিয়ে একরকম বিএনপি বিড়ম্বনার মধ্যে আছে, যেটি চাঁদাবাজি থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। যে মিটফোর্ডের যেই ঘটনা আপনি নিজেও বললেন, এরপর লালমনিরহাটের পাটগ্রামে যে থানা থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে আসা, এগুলি কি আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা কি মনে করেন এবং দল কি আসলে এগুলো কন্ট্রোল করতে পারছে কিনা? দেখুন, আমরা যদি প্রথমে সুন্দরভাবে বলতে চাই, বিগত 17 বছরে তৃণমূল বিএনপির অনেক নেতাকর্মীর সম্পদ, বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য এবং অনেকের জায়গা জমি, কৃষি জমিও দখল হয়ে গিয়েছিল। সেই অনেক জায়গায় তারা দখল করতে গিয়েছিল না, তারা আওয়ামী লীগ যখন দখল করে নিয়ে গিয়েছিল তখন তারা তো নিরুপায় ছিল। সেই জায়গাগুলো তারা যখন পুনরুদ্ধার করতে গিয়েছিল তখন আমাদের বাংলাদেশের, যাদেরকে আমরা ফোর্থ স্টেট হিসেবে সম্বোধন করি, যাদের চোখ দিয়ে সাধারণ মানুষ দেখে, যাদের মুখের কথা সাধারণ মানুষ কান দিয়ে শুনে, সে কিছু ধরনের নিউজ সংস্থা তারা হচ্ছে এরকম ভিতরে না গিয়ে নিউজ করে দিয়েছিল যে অমুক জায়গায় অমুক দখল হয়েছে। আমরা কিছু জায়গায় কিন্তু দেখেছি দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমি আসছি সেই জায়গায়, এরকম কিন্তু 100টা নিউজ কিন্তু প্রকৃত ঘটনা ন্যূনতম।
তো আমরা এটা পরবর্তীতে এখন আমাদের মিডিয়া, কারণ একটা যখন একটা ম্যাসাকার হওয়ার পরে আপনাকে আমি একটা কথা বলে দিই, পৃথিবী ওয়ার্ল্ডের সকল জায়গায় গণ অভ্যুত্থানের পরবর্তী সময়গুলো কিন্তু সাধারণ জনগণ বিনা কারণে বিনা উস্কানিতে খুব সাহসী থাকে, খুব নির্ভীক থাকে। কারণ গণ অভ্যুত্থান একটা ফ্যাসিস্টকে বা একটা তখন একটা সৌরতান্ত্রিক প্রক্রিয়া যায় রাষ্ট্র পরিচালনা করেছিল, একটা সৌর শাসনের পতন ঘটিয়েছে, তখন তারা মনে করে যে অল অফ উই আর দ্য বীর, উই আর দ্য হিরো। তখন কিন্তু সবাই যে কোনো ধরনের ক্রাইম করার চেষ্টা করে। পৃথিবীর আপনি যে কোনো দেশে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি মানে ওই যে জায়গাগুলো নিয়ে এলে আপনি যখন একটু প্রাথমিক প্রারম্ভিকতা পড়বেন, তখনই কিন্তু এই জায়গাগুলো আপনি বইগুলো পড়বেন, দেখবেন আপনি। ঠিক আমাদের দেশে এই অবস্থা এখন বর্তমান সিচুয়েশনে। আমরা অনেক সবাই এভরিবডি হিরো, কিন্তু আমরা হিরো কি কাজে? আমরা কি হিরো একদম ডেপ জেনে হিরো, নাকি আমরা শিরোনাম দেখে হিরো? আমরা কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই জিনিসটা হচ্ছে না। আর যেই কথাটা বলেছেন, যার বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ পাওয়া গেছে, যার বিরুদ্ধে দল সাথে সাথে অ্যাকশনে গেছে, অ্যাকশন নিয়েছে, তাকে দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে, প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার করেছে, এবং এমনও জায়গা আছে যেখানে মামলা ঠুকে দিয়েছে। দল থেকে ওর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তার দেখা যাচ্ছে তার পোর্টফোলিও যদি আমি 15 বছরে চিন্তা করতে যাই আমরা, তাহলে সে অনেকবার নির্যাতনের শিকার হয়েছে, কারা অন্তরীণ ছিল, সে পুলিশের মামলার শিকার হয়েছে, কিন্তু সে অন্যায় করেছে, দল তাকে সাথে সাথে শাস্তি দিয়েছে। তো ভাই, দল তো বহিষ্কার করতে পারে, দল তো প্রাথমিক সদস্য পদ থেকে বাদ দিতে পারে, কিন্তু দল তো তার যেই বেসিক নিডস এবং যা রাষ্ট্র যেটা পারবে তাদেরকে শাস্তির আওতায় আনে। দল তো এই শাস্তিটা তাকে দল থেকে সরিয়ে দিতে পারে, কিন্তু বাকি শাস্তির ব্যবস্থা তো দল করতে পারে না। রাষ্ট্র যদি সচেতন হয়ে ওই ধরনের যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, অভিযুক্ত লোকদেরকে শাস্তি প্রদান করে, তাহলে কিন্তু বাংলাদেশে এই জিনিসটা থাকবে না। আপনারা কি এখানে রাষ্ট্রের কোনো দুর্বলতা দেখেন? অফকোর্স, রাষ্ট্রের দুর্বলতা মানে দেখার জায়গাটা তো অফকোর্স ইম্যাচিউরড অনেক মিনিস্ট্রি আছে, ইম্যাচিউরড মিনিস্ট্রি, ইম্যাচিউরড পার্সোনালিটির কারণে মানুষজন তার মন্ত্রণালয়ে বিভিন্নভাবে বিভিন্ন ডিসিশন দিয়ে দেয়, যেটা জনগণ নির্ভর নয়, যেটা একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই ধরনের সিদ্ধান্ত কিন্তু দিয়ে দেয়। আপনি দূরে যাওয়ার দরকার না, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আপনি চিন্তা করেন না। মাইলস্টোন ট্র্যাজেডিতে মাইলস্টোন ওখানে তো ইন্টারমিডিয়েট আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে, পরের দিন পরীক্ষাটা পেছানো তো ঘোষণা দেওয়া উচিত ছিল, যখন বিকেলে ঘটনা ঘটছে তখন পরের দিনই তো একটা বাংলাদেশের এরকম, আমি আমার জন্ম হওয়ার পর থেকে এরকম কোনো সিচুয়েশনে পড়িনি, এরকম দেখিনি। তো এইরকম তো ঘোষণা দেওয়ার দরকার ছিল যে আপনারা করে ফেলেন, আগামীকালকে পরীক্ষার্থীদেরকে একটা নোটিশ দিয়ে দেন, পরীক্ষা আগামীকালকের পরীক্ষাটা স্থগিত করা হলে পরবর্তী। এটা নিয়ে তো গড়িমসি, এটা নিয়ে তো ইনডিসিশন থাকবে কেন? তো যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে ম্যাচিউর হতে হবে, তাদেরকে ডিসিশন নিতে হবে, কুইক ডিসিশন, প্রম্পট ডিসিশন, যেটা রাষ্ট্রের কল্যাণে যাবে। এটা ম্যাচুরিটি দরকার। শিক্ষা উপদেষ্টা চেয়েছিলেন, কিন্তু শিক্ষা সচিব এটাতে সম্মত হননি শুরুর দিকে, আমরা যেটা জানতে পেরেছি। এটা তো একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি হয়েছে। শিক্ষা উপদেষ্টা কি চেয়েছে না চেয়েছে, বা শিক্ষা সচিব কি চাচ্ছেন, শিক্ষা সচিব কি শিক্ষা উপদেষ্টার বাইরে কথা বলবে? ইটস লেম এক্সকিউজ না। শিক্ষা সচিবকে শিক্ষা উপদেষ্টার বাইরে কথা বলবে? এটা হওয়ার কথা না। বলবে কিনা আপনি বলেন, এটা হওয়ার কথা। সো এই ধরনের মানে ইম্যাচিউরড রাষ্ট্র পরিচালনার লোকজন যদি অ্যাপয়েন্টেড হয়ে থাকে, তাহলে রাষ্ট্র তো এরকম অস্থিতিশীল হবেই। একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে সবাই, প্রতিটি রাজনৈতিক দল কাজ করছে। আপনি দেখছেন ঐক্যমত্য কমিশনের বিভিন্ন দফায় দফায় মিটিং হচ্ছে। সব বিষয়ে যদি সবাই একমত হয়ে যায়, তাহলে তো সেই আরেকটা ফ্যাসিস্ট কায়েম হয়ে যাবে বাংলাদেশে। সব বিষয়ে তো একমত হওয়ার সুযোগ নাই। এক একটা রাজনৈতিক দলের এক এক দর্শন, এক একটা রাজনৈতিক দলের এক এক আইডিওলজি, এবং সেগুলোকে মিলেমিশে এই জায়গা থেকে একটু ছাড় দেবে, এভাবেই তো গঠন করবে রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই আছে। আরেকটি বিষয়ে নির্বাচনের কথা যেহেতু বললেন, ঐকমত্য কমিশন দফায় দফায় বৈঠক হচ্ছে, কিন্তু আসলে নির্বাচন পদ্ধতি কীরকম হবে এটি নিয়ে এখনও কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্তে বা ঐকমত্যে আসতে পারেনি। অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে যার যার অবস্থান থেকে বলছে, বিভিন্ন সিস্টেম নিয়ে বলছে পিআর পদ্ধতির পক্ষে। তো এক্ষেত্রে অনেকে আবার অভিযোগও করছে যে পিআর পদ্ধতি হলে এই বিএনপি মানছে না, কারণ বিএনপি এত বেশি ভোট পাবে না। আসলে আপনি কি মনে করেন? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, এটা সবাই স্বীকারই করে। এবং পিয়ার পদ্ধতি কেন বাংলাদেশে হবে? আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পিয়ার পদ্ধতি যদি আমরা পরিচালনা করি, এখানে দেখা যাচ্ছে যে ভোটার তার কোন নেতাকে ভোট দিয়েছে
সে আপনি মনে করেন ঢাকা 10 আসন, এখানে ভোটার তখন পিয়ার পদ্ধতিতে ভোট দিয়েছে, সে একটা যে কোনো একটা মার্কাকে ভোট দিয়েছে। এখন সেই মার্কার যে বহনকারী এবং সে তার 10 আসনের তার প্রবলেম সলভের জন্য ওই নেতাকে খুঁজে নিবে, কে হবে এখানের নেতা? পিয়ার পদ্ধতিতে যদি আমরা যাই, সেই জায়গাটার মধ্যে যেই জনগণের সাথে যেই পার্লামেন্ট মেম্বারের বা জনগণের সাথে যার প্রতিনিধির যে সম্পর্ক, সেই সম্পর্ক তো গড়ে উঠবে না। আপনি একজন নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য আপনার যে ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার, অ্যাটলিস্ট হচ্ছে আপনি জনগণের সাথে মিশে কাজ করছেন, আপনার এলাকার উন্নয়ন করছেন, দীর্ঘদিন আপনি তাদের বা বিভিন্ন সুখে দুঃখে একত্রিতভাবে কাজ করছেন, এই জায়গাটা তো সাধারণ মানুষ সুযোগ পাবে না। আর বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে এখন কেন একটা আনস্টেবল সিচুয়েশনে পিয়ার পদ্ধতিতে আনতে হবে কেন? এই পিয়ার পদ্ধতির ধারণাটা বাংলাদেশে কেন আসবে? এই পিয়ার পদ্ধতির ধারণা নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হুজুররা বিভিন্ন বক্তব্য রেখেছেন, ওয়াজ করেছেন, কোরআন হাদিসের আলোকে বিভিন্ন কথা বলেছেন পিয়ার পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে। তাহলে একটা ইস্যুকে, যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের যেই প্রক্রিয়ায় আমরা নির্বাচন হচ্ছে, সেই প্রক্রিয়াকে আমরা না গিয়ে আমরা দেশটাকে আরো অস্থিতিশীল আরো জটিল করার লক্ষ্যে আমরা এরকম পদ্ধতি এখন আনতে হবে কেন? এই পদ্ধতি যদি আনতে হয়, একটা নির্বাচিত সরকার তার পরবর্তী সময় তার সকল সরকারের সাথে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে। দেশটা এখন আনস্টেবল। দেশ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল সাধারণ মানুষ মনে করছে তারা হিরো, সকল রাজনীতিবিদ মনে করছে তারা হিরো, সবাই সবাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, সবাই চেতনা বিক্রি করতেছে। আর আর মনে করেন এই জায়গার মধ্যে একটা আনস্টেবল সিচুয়েশনে আমরা পিয়ার পদ্ধতি নিয়ে যদি নির্বাচন পদ্ধতিটাকে যদি আমরা মানে নির্বাচন প্রক্রিয়াটাকে যদি আমরা পিছনে পেছাতে থাকি, তাহলে দেশ আরো অস্থিতিশীল হয়ে উঠবে। এটা তো আমাদের জন্য হুমকি। আরেকটি বিষয়ে সেটি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে নেতারা বিভিন্ন জায়গা থেকে বারবার বলছেন যে বিএনপি সংস্কার আর বিচারকে বাধাগ্রস্ত করছে, বারবার নির্বাচনের কথা বলে। আসলে আপনারা কি মনে করেন? সংস্কারের প্রশ্নটা যদি আসে, ফ্যাসিস্ট থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13 জুলাই উনি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা ঘোষণা দিয়েছেন। সেটা কত 5 আগস্ট তখন ঘটবে আপনি জানতেন, আমি জানতাম? আমরা কেউই জানতাম না। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এত দ্রুত হবে আমরা কেউ জানতাম? এটা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বাই নেচার ঘটেছে। তো আমরা সেই বিএনপি সেটা সংস্কার তো অনেক আগ থেকে চেয়েছে। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন দেওয়াটাই তো একটা সংস্কার। কারণ 14, 18, 24 যে একটা যে নির্বাচনগুলো হয়ে গেছে, সেই নির্বাচন থেকে বেরিয়ে এসে একটা সুন্দর নির্বাচন দেওয়াটা তো একটা সংস্কার। তাহলে আমরা সংস্কার এবং নির্বাচনকে কেন আমরা মিলাই ফেলতেছি? নির্বাচিত সরকারও চাইলে অসংখ্য সংস্কার করতে পারবে। সংস্কার আপনি নির্দিষ্ট ডেট, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে সংস্কার হয় না। সংস্কার অবস্থা, সংস্কার সময়, সংস্কার জায়গা বুঝে সংস্কার করতে হয়। তো সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। সেটার সাথে নির্বাচনের যে সম্পর্ক তৈরি হচ্ছে, এটা তো আসলে দেশটাকে মানে অন্যদিকে ঠেলে দেওয়ার লক্ষ্যে এবং পতিত স্বৈরাচারদেরকে সুযোগ দেওয়ার কারণ, পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করার কারণে কিন্তু এই ধরনের কথাবার্তা বলছে বলে আমরা মনে করছি। সবশেষে আপনার কাছে জানতে চাইবো যে এই নতুন বাংলাদেশে ছাত্র দল আসলে ছাত্র সমাজকে কি দিতে চায়? এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে, শিক্ষা বান্ধব কার্যক্রমগুলো নিশ্চিত করবে এবং শিক্ষার্থীদের সকল দাবির সাথে ঐক্যমত্য পোষণ করে শিক্ষার্থীদের পাশে থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কখনো না ঘটে, এই বিষয়গুলি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, যাদের রাজনীতি করার ইচ্ছা আছে, যাদের রাজনীতি একটা বেসিক নিডস, সেটা যাদের রাজনীতি করার ইচ্ছা আছে তারা রাজনীতি করবে, যারা রাজনীতি করার ইচ্ছা নেই তারা করবে না, এই ধরনের সুযোগ সৃষ্টি করবে, যেখানে কোনোভাবেই ছাত্রদল কারোর উপরে বল প্রয়োগ করে রাজনীতি করাতে আনবে না, যেখানে সকলের সমান অধিকার থাকবে, যেখানে সবাই তাদের নিজেদের কথা শেয়ার করতে পারবে, সেই কাজগুলো কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করবে। জনাব বাসিত, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হয়তো দেখা হবে পরবর্তী আরো কোনো আয়োজনে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।